ভাই, আপনি আবারও যে এখানে ফিরে আসবেন এটাই তো বিশ্বাস করতে পারছি না। সত্যি ভাই, আপনাকে দেখতে পেয়ে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি, যেটা আর কখনোই হয়নি। আরে এত ইমোশনাল হয়ে কথা বললে কি আর হবে? শোন, আমার অনেক খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বাকি কথা হবে। চল, ভিতরে চল। রানা তখন সজীবের সঙ্গে গল্প করতে করতে রুমের ভেতর চলে আসলো। আর রুমের ভেতর আসার পর এদিকে সজীবের রান্নার খালাকে বলতে লাগলো রাত্রি করে খাবার দেওয়ার জন্য। সজীব এখনো বিয়ে শাদী করেনি, এখানেই একাই ব্যাচেলার থাকে। সজীব এদিকে খাবার রেডি করতে করতে সকল ছেলেদেরকে খবর দিয়ে তার অফিসের সামনে আসার জন্য বলল। সবাই একসঙ্গে অনেক দিন পর দেখা করবে। এদিকে সজীবের সঙ্গে গল্প করতে করতে খাবার খেয়ে পরি রানা খাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে রানা বিকেলবেলা সজীবের সঙ্গে করে নিয়ে তাদের দেখা করার জায়গায় চলে আসলো। পুরোনো একটা গোডাউনের ভিতর ওরা সবাই এসেছে, সবাই অপেক্ষা করছে রানার জন্য। রানা যাওয়ার পর তখন সবাই বলতে লাগলো, বস, আপনি আমাদের মাঝে ফিরে আসবেন এটা সত্যি আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আমরা তো ভেবেছিলাম আপনাকে আর কখনোই দেখতে পাবো না। 10 বছর আগে আমি যেরকম দেখে গিয়েছিলাম এখনও ঠিক সেরকমটাই আছে, একটুও পরিবর্তন হয়নি। আরও সমাজটা খারাপ হয়ে গেছে। এগুলো কি ঠিক করা না পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তাহলে কি ভাই আমরা আবারও আগের গ্রুপে ফিরে আসব? আমি তাহলে সকল লোকজনকে খবর দেই, ওরা আপনার সামনে কালকেই হাজির হবে। হ্যাঁ, যেখানে যত লোক আছে সবাইকে খবর দে। সবাইকে কালকে সকালের মধ্যে আমি আমার সামনে দেখতে চাই। নতুন একটা প্ল্যান করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তুহিন এখন কোন জায়গার দায়িত্বে আছে? বস, ও কি আপনার সঙ্গে বেমানি করার পরেও আলী হাসানের সঙ্গে হাত মিলিয়েছে। এখন আলী হাসান তাকে পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে দিয়েছে। আর কোন ঢাকা শহরে যত ক্রাইম হয় সব কিছু তুহিনের হাত ধরে হয়। এই তুহিন, সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা করা লাগবে, না হলে তো আর হবে না। ছেলেটা অনেক বেড়ে গেছে। আমার সাথে থেকে আমার সাথেই বেইমানি করার ফল এবার বুঝতে পারবে। জল, দেখা করে আসি অন্য কারোর সঙ্গে। বস, আমি ল্যাপটপে আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি, আপনার অন্য কিছু জানা প্রয়োজন। ভাই, আমি ল্যাপটপ নিয়ে আসছি। কি কথা বলার পর সজীব ল্যাপটপে একজন একজন করে ছবি দেখাতে শুরু করলাম। আর পরিচয় করিয়ে দিতে লাগলো সজীব। তখন বলতে লাগলো, বস, এটা হচ্ছে তুহিনের ছোট বোন সাদিয়া, একমাত্র বোন, তাই সবচেয়ে বেশি আদরটাও পরে থাকে। তুহিন এবং সাদিয়ার বাবা মা মারা গেছে তো সেই অনেক আগেই। রকি এতদিন আপনার হয়ে কাজ করত, আর এখন আলী হাসানের হয়ে কাজ করে। পুরো ঢাকা শহর তার নিয়ন্ত্রণে আছে। আর তার বোন সাদিয়া এখন এই ভার্সিটিতে পড়াশোনা করে। তুহিনের ডান হাত হলো সাদ্দাম। সাদ্দাম তুহিনের কোথায় উঠে বসে, আর যতক্ষণ ড্রাগসের ব্যবসা আছে সব কিছু সাদ্দাম মেনটেন করে থাকে। আর ওদিকে খুন করার জন্য তুহিন আছে। তুহিন খুনের বিষয়টা দেখে। তুহিন তাহলে এখন খুন করা শিখে গিয়েছে। ঠিক আছে, আগে তার সঙ্গে দেখা করে আসি। অনেক বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। চল। এই কথা বলার পর রানা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। আর সজীব এবং আরও কয়েকজন মিলে ওরা পেছনে বসাচ্ছে, আর সামনে বসে মোবাইল টিপছে রানা চৌধুরী। রানা ভাবছে সাদিয়া মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়েটাকে দেখে তার পছন্দ হয়ে গেল। আর এইভাবেই আনমনি ভেবে চলেছিল আর একা একা হাসছিল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পর তুহিনের আস্তানায় চলে আসলো। আর তুহিনের আস্তানায় আসার পরই তুহিন রানাকে দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার? আমার সামনে এখন দেখছি রানা চৌধুরী দাঁড়িয়ে আছে। আমার তো নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ ভুল দেখছে না তো। তুই বের হয়ে আসলে কিভাবে? তোর তো ভেতরে থাকার কথা, এত তাড়াতাড়ি বের হওয়ার তো কোনো কথা ছিল না। চাইলে অনেক আগেই বের হয়ে আসতে পারতাম, আসেনি। তখন আমার প্রয়োজন হয়নি, এখন আমার প্রয়োজন হয়েছে, তাই আমি বের হয়েছি। কেন, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি আসাতে? দেখ, এখানে কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করবি না। যদি এখানে গ্যাঞ্জাম করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এখানে আমরা কতজন আছি জানিস? আর আমার সম্পর্কে হয়তো তুই এতক্ষণে ভালো খবর নিয়ে ফেলেছিস। তাই কোনো বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যা, তোর জন্যই ভালো হবে। তুই ছেলেটা অনেক বেশি অস্থির, আর এই অস্থিরের জন্যই তো আজকে কাল হয়ে দাঁড়াবে।
শোন, তোকে একটা অফার দিচ্ছি। তুই আলী হাসানের সকল খবরাখবর তুহিনের কাছ থেকে এনে দিবি, তাহলে তুই ক্ষমা পাবি। আমাকে কি তোর বোকাচোদা মনে হয় যে তুই যেটা বলবি আর আমি সেটাই শুনবো? তুই যেটা বলবি আমি সেটাই করব? আমারে কি পাগলে পেয়েছে? তোর কথা আমি রাজি হয়ে যাব, আর তোর তো এখন কোনো কিছুই নেই। তোকে দেখে এখন 2 টাকার কেউ মূল্য দেয় না। আমাকে কে মূল্য দিল আর না দিল সেটা নিয়ে তো আর তোর চিন্তা করার কথা না, সেটা আমার বিষয়। তুই আমাকে খবরাখবর এনে দিবি, তার জন্য তুই ক্ষমা পাবি। কারণ তুই যে অন্যায় করেছিস মানুষের সঙ্গে আর আমার সঙ্গে, এই অন্যায়টা তো একটাই শাস্তি হতে পারে, সেটা হলো মৃত্যু। তুহিন, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস ইদানিং। আর ভাই এখন চলে এসেছে, এখন বুঝতে পারবি তোর হায়াত আর কতদিন থাকে। তোরা সবাই মিলে আমাকে ছেড়ে দিবি আর আমি এভাবে চুপচাপ বসে আঙুল চুষবো, এটা তুই ভাবলি কি করে? আমি যদি একটা ফোন করি তাহলে তো সব কয়টাকে মেরে এখানেই পুঁতে ফেলতে পারবো। আজ থেকে 2 দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব ছিল রাফি কুঞ্জামান। তাকে কেন খুন করলি? তার কি কানেকশন ছিল তোদের সাথে? আর কি কাজ করলো যেভাবে নৃশংসভাবে হত্যা করলে তাকে তুই নিজে? আমি যে রশিদুজ্জামানকে হত্যা করেছি সেটার কোনো প্রমাণ নেই, তাই এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমি তাকে ফোন করিনি, আর তাকে খুন করে আমার কি লাভ? তোর কোনো লাভ নাও থাকতে পারে, কিন্তু এটা দিয়ে রকের অনেক বেশি লাভ হয়েছে। কারণ এই জেলায় রাফিকুজ্জামান, তার কাছে অনেক প্রমাণ আছে তুহিনের ব্যাপারে। দেখ, আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আমার অনেক কাজ আছে, আমাকে এখনই বের হতে হবে। তোরা এখান থেকে যা, আমিও তোদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই সালা, তোকে এ পর্যন্ত কে নিয়ে এসেছে? আর ভাইয়ের সম্পর্কে কোনো কিছু না জেনেই এতক্ষণ বকবক করছিলে। এবার দেখ আমরা কে আর ভাই কে। এই বলে সজীব তুহিনের কলার চেপে ধরলো, আর তখনই তুহিনের ছেলে পেলে সকলের গান হাতে নিয়ে চারিদিক গোল হয়ে দাঁড়িয়ে গেল। আর এটা দেখার পর রানা সজীবকে ছাড়িয়ে দিল। রানা সজীবকে ছাড়িয়ে দেওয়ার পর সেখান থেকে চুপচাপ চলে যেতে শুরু করলো। আর এটা দেখে তুহিন হাসতে শুরু করলো। তুহিন হাসছে কারণ তুহিন মনে করেছে তাকে ভয় পেয়ে ওরা ফিরে চলে যাচ্ছে, আর এই কারণে তুহিন তার মতো করে হাসতে লাগলো। আর এদিকে তুহিন তখন বলতে লাগলো, কিরে, এখন ভয় পেয়ে একা একাই চলে যাচ্ছিলি? তুই না বলেছিলি আমার কাছ থেকে সব কিছু তথ্য নিয়ে যাবি? আমি যেন তোর হয়ে কাজ করি, আর এখন কি হাওয়া বেরিয়ে গেল তোর? এদিকে রানা আর কোনো কথা না বলে সে গাড়িতে উঠে বলল। রানা নিজেই এখন ড্রাইভিং করছে। রানা গাড়িটা নিয়ে ঘুরিয়ে সোজা ওই বসে থাকা তুহিনের টেবিলের ওপর দিয়ে চালিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তুহিনের একটা পা কেটে গেল। গাড়ির চাকার নিচে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ডাকছে। আর এদিকে রানা তার পেছন ফিরে না তাকিয়েও সেখান থেকে চলে গেল। হাসলো মনে মনে, মুচকি হাসছে আর বলতে লাগলো, এত বড় সাহস যে কিনা আমার উপরে কথা বলে। আমি কে এটা এখন সবাইকে এক এক করে বোঝাবো। সকালটাকে যদি না দেখেছি, আমার নাম রানা চৌধুরী না। এদিকে রানা গাড়িটা রেখে ওদেরকে পাঠিয়ে দিল, আর গাড়ি নিয়ে সোজা চলে আসলো পার্কে। রানার এটা পুরনো একটা অভ্যাস, মন খারাপ থাকলে বা কোনো কিছু নিয়ে ভালো না লাগলে পার্কে এসে একা একা চুপচাপ বসে থাকা আর নিজেই নিজের সঙ্গে গল্প করা। এটা রানার সেই ছোটবেলা থেকেই, কারণ রানার আপন বলতে একটা এতিমখানার মানুষই হয়েছে। রানা নদীর পাড়ে বসে দূরে তাকিয়ে দৃশ্যগুলো দেখছিল, আর তখনই পুরনো স্মৃতিগুলো ভেসে আসলো। আজ থেকে 10 বছর আগের কথা। রানা ছিল তখনকার নামকরা মাফিয়া কিং। ছোটবেলা থেকেই একটা এতিমখানায় মানুষ হয়েছে, কিন্তু রানার জীবনটা এতিমখানার থেকে অনেক কষ্টে ছিল। তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে সেই ছোটবেলা থেকেই মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত হতে হতে একটা সময় রানা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়, তবে সেটা ভুল পদক্ষেপে। রানার প্রতিটা জেলায় তার একটা করে অফিস রয়েছে। রানা একদিন তার মেইন অফিসে বসে কাজ করছিল, এবং আর হঠাৎ করেই তার প্রেয়সী পরি চলে আসলো। পরি আসার পর তখন রানা দেখতে পারলো রানা ল্যাপটপে বসে কাজ করছে, আর চারিদিকে তার ছেলেপুলে সকলে বিভিন্ন ধরনের কাজ করছিল। আর তখন পরি দেখার পর সকলে এখান থেকে বের হয়ে গেল। তখন রানা সামনের দিকে তাকিয়ে দেখতে পারলো পরির চোখ ছোট ছোট করে রানার দিকে তাকিয়ে আছে। আর তখন রানা পরীকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি এইখানে আসলে? আর তুমি কেন আসলে? আমাকে ফোন করতে আমি তো তোমার সঙ্গে পার্কে দেখা করতে চলে আসতাম, বারবার ভার্সিটিতে যেতাম। এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না যে তুমি আসলে কি কাজ করো। আর একটু অফিসের মধ্যে এতগুলো
ছেলে পেলে কি করে, আর ওরা তো দেখতে এক একটা শয়তানের মতো, একটাকেও তো ভদ্র মানুষের মতো দেখা যায় না। আর এই ল্যাপটপের মধ্যেও আবার কি কাজ? সবাই দেখি ল্যাপটপ নিয়ে কাজ করছে। এইসব কিছু তুমি বুঝবে না। এইসব হচ্ছে আমার বিজনেস, আর বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, কোনো একটা কফি শপে যাই। আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটার উত্তর দিবে। আমি বাইরে কোনো কথা বলবো না, আমি এখানেই কথা বলবো। আর কি কাজ করছো আমি সেটা দেখবো, তো আমাকে বোঝাও। আরে কি যন্ত্রণা, তুমি কি শুরু করলে? এখন চলো আমরা বাইরে গিয়ে কথা বলছি। এইখানে অনেক গরম, তোমার খুব গরম লাগছে, চলো। রানা জোর করে টানতে টানতে পরীকে নিয়ে একটা কফি শপে চলে আসলো। রানার অফিসের পাশেই একটা কফি শপ রয়েছে, আর ওই কফি শপে বসে 2টা কফি অর্ডার দিল। আর তখন পরি রানার দিকে রাগির চোখ নিয়ে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আর তখন রানা রাগ ভাঙানোর জন্য বলতে লাগলো, কি কারণে এমন রেগে আছো সেটা কি জানতে পারি? আর এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি ভয় লাগছে তোমাকে দেখে। দেখো তুমি কি করছো, আমি কোনো কিছুই জানি না। বাবা যখন আমাকে প্রশ্ন করবে যে তুই যাকে ভালোবাসিস সে কি করে, তখন আমি কি বলবো? যে সে একজন গুন্ডা মাস্তান? তখন কি আমাকে তোমার সঙ্গে বিয়ে দেবে বলো তুমি? আর যদি বলি যে ও বিজনেস করে, তা কিসের বিজনেস করে সেটাকে জিজ্ঞেস করবে না আমাকে, তখন আমি কি বলবো? দেখো, তোমার বাবা এরকম কেন আমি জানি না। কেউ বিজনেস করলো সেটা ঠিক আছে, কিন্তু কিসের বিজনেস করে সেগুলো জানতে চাওয়াটা আসলেই অন্যায়। বাবা তার মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দিবে সারা জীবনের জন্য, তো ছেলেটার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে কি এভাবে তুলে দেবে? তোমার কি এটাই মনে হয় মানুষকে গাধা পেয়েছো? আচ্ছা সরি, এবার বলো আসল কাহিনী কি? তুমি এভাবে বাসা থেকে রাগ করে ব্যাগ নিয়ে চলে এসেছো কেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না আমি। আজকে আমাকে বিকেলবেলা দেখতে আসবে। আমি ভার্সিটিতে না গিয়ে সোজাসুজি তোমার কাছে চলে এসেছি। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি সকালে অনেকগুলো কল দিয়েছি, কিন্তু কলটা রিসিভ করলে না তো মেজাজ খারাপ হবে না তো কি করবে? তুমি তো জানো আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্যই তোমার কল রিসিভ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে কপালে একটা খারাপ দিন লেখা আছে, এটা কাটিয়ে নাও, পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। এই একটা কথা আর কতদিন বলবে তুমি বলো? আর আমি কতদিন মানুষের সামনে বউ সেজে থাকবো? আর মানুষজন আমাকে দেখে যাবে, আর আমি একটা একটা করে বিয়ে ভাঙবো। এবার সত্যি বলছি, তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিব। হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করি, তারপর বিয়ে করব। তোমার তো কাজ হলো তোমার লোকজন দিয়ে মানুষকে পেটানো, অথবা মানুষকে মেরে ফেলা, আবার প্রমাণ সরকারের পুলিশের হাতে তুলে দেওয়া। এসব করে কি মজা পাও আমি বুঝি না। মানুষের কাজ করো ঠিক আছে, কিন্তু মানুষ কি তোমাকে এখন ভালো বলছে? মানুষ তো তাদের নিজেরটা বুঝে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। দেখো, আমি মাফিয়া ঠিক আছে, কিন্তু আমি মানুষের ভালোর জন্য কাজ করি। আজকে আমি না থাকলে এইখানে অনেক ক্রাইম হতো। দেখতে পাচ্ছ, আমি জবে থেকে আছি, একটা ক্রাইম হতে এই শহরে কোনো মেয়ে ধর্ষণ হয়নি। আর ড্রাগসের বাজার তো পুরো বাংলাদেশ বন্ধ করে দিয়েছি। তাহলে কেন শুধু শুধু তুমি মেনে নিচ্ছ না? তোমার বাবা এগুলো না বুঝলে আমার তো কিছু করার নেই। আমি তো তোমার বাবার জন্য এগুলো ছাড়তে পারবো না। দেখো, আমি সেটা জানি যে তুমি মানুষের ভালোর জন্য কাজ করছো, কিন্তু বিশ্বাস করো, তোমার যে চারিদিকে এত শত্রু হয়ে গেছে, তুমি কি ভাবতে পারছো তোমার কি হবে? তোমার ভবিষ্যৎ কি হবে যদি কখনো আমি তোমাকে হারিয়ে ফেলি? এরকম কোনো কিছু হবে না। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আপনার দুইজনে একসঙ্গেই থাকবো। চিন্তা করো না। আর এখন মাথা ঠান্ডা করো আর কফি খাও, বাসায় যাও। আমি এখন বাসায় যাব না, আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার কোনো কিছু ভালো লাগছে না, বাসায় গেলে মেজাজ খারাপ হয়ে যাবে। চলো, কোনো কাজের বাহানা দিলে কিন্তু মাথা ফাটিয়ে দেব। তা পড়াশোনা না করলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবে না। ভার্সিটি আর কোনোদিন যেন মিস না হয়, প্রতিদিন ভার্সিটিতে যাবে, বুঝতে পেরেছো? এই কথা বলার পর রানা তখন পরীকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়। আর প্রায় দুপুরের পর পর্যন্ত ঘোরাফেরা করে পরীকে তার বাসার সামনে নামিয়ে দেয়। রানা আর বাসার সামনে নামিয়ে দেওয়ার পর তখন পরী বলতে লাগলো রানাকে, এখন কিন্তু তুমি কোনো অফিসে যাবে না, তুমি সোজা বাসায় যাবে। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে কল করবে, বুঝতে পেরেছো? এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। তাড়াতাড়ি বাসায় যাবে, আর কোনো জায়গায় আড্ডা দেওয়া তো একদমই যাবে না। এই কথা বলার পরই রানা তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। আর ওইদিকে রানার খুব কাছের লোক হলো তুহিন। তুহিন এদিকে রানার নামে ষড়যন্ত্র করছে, রানাকে মেরে ফেলার ট্রাই করছে।
আর এদেরকে হাত মিলিয়েছে আলী হাসানের সঙ্গে। আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য তুহিন বিকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর ওদিকে রানা তার মতো করে বাসায় এসে খাবার খেয়ে পরীর সঙ্গে সময় দিতে থাকে। ওদিকে রানার কোনো খবর নেই যে তুহিন এরকম একটা কাজ করেছে। রানা তুহিনকে অনেক বিশ্বাস করে, আর বিশ্বাস করে সমস্ত কিছু দায়িত্ব ওর ওপরেই দিয়েছে। তুহিন অলি হাসানের সঙ্গে দেখা করার জন্য চলে আসলো। আলী হাসান তখন তুহিনকে দেখে বলতে লাগলো, আমি অনেক খুশি হলাম যে তুই আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিস, আমার প্রস্তাব মেনে নিয়েছিস। আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এবার দেখবি রানাকে কি করে আমি নিচে নামাই। বস, আপনি কোনো চিন্তা করবেন না, রানার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। আপনি যদি সাহায্য করেন তাহলে আমিও আপনাকে সাহায্য করব। আপনি আপনার ব্যবসা পুরো বাংলাদেশের ছড়িয়ে দিতে পারবেন। আমি আপনাকে নিয়ে সাহায্য করব। আমি আপনার হয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ কর। যা, আর এখন আসল খবর বল, কিভাবে করা যায়। তুই বলেছিলি তোর একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা কি এখন আমাকে বল। বস, আপনি তো জানেন যে রানা ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে পরী আসনে আছে। রানা পরীকে ছাড়া কোনো কিছুই বোঝে না। পরী যেটা বলবে সেটাই। আর পরীও কিন্তু রানাকে তার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। আর এটাকেই আমরা কাজে লাগাতে পারি। আপনার সঙ্গে তো ওই বিজনেসম্যান খান ইন্ডাস্ট্রির সঙ্গে ঝামেলা রয়েছে। আর খান ইন্ডাস্ট্রির খান পরিবারের একমাত্র উত্তরাধিকারী হলো এই পরী। যেহেতু পরীর বাবার সঙ্গে আপনার একটা ঝামেলা রয়েছে, আপনি নীরার বাবাকে কোনো সিস্টেম করে খুন করে দিলেন, আর সেই খুনের দায় আপনি রানার উপর ফেলে দিলেন। আর রানা চলে গেল জেলে। আর এদিকে সকল কিছু আমরা পেয়ে গেলাম খুব সহজেই। আর পরী রানাকে ভুল বুঝতে পেরে দূরে সরে গেল। অথবা আপনি বিয়ে করে নিলেন। এই প্ল্যানটা কেমন হয়? গুড, ভেরি গুড। আমি এই প্ল্যানটাই আশা করেছিলাম। আমি এমন একটা প্ল্যান চেয়েছিলাম যে প্ল্যানটা দিয়ে আমি এরকম কোনো কিছু একটা করব। এবার আমি সকল জায়গায় আমি আমার ব্যবসা সাজাবো। আমি বিদেশে মাফিয়াদের সঙ্গে লেনদেন করতে পারবো। এইভাবেই ওরা কথা বলতে থাকে। আর কথা বলতে বলতে বেশ কয়েকটা সময় পার হয়ে যায়। আর এদিকে তুহিনও চলে আসে গোডাউনে। আর এইভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা পরি রানাকে কল দিল। আর কল দিয়ে তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? তোমাকে না বললাম আজকে তুমি বাবার সঙ্গে দেখা করবে? অফিসে তুমি তাড়াতাড়ি করে বাবার অফিসে চলে আসো। বাবা তোমাকে আসতে বলেছে, আর কোনো কথা বলবে না। কোনো এক্সকিউজ দিলেও আমি মানব না। রানা পরীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। কারণ সে খুব ভালো করেই জানে যে পরীর সঙ্গে কথায় পেরে উঠবে না। তাই রানা তাড়াতাড়ি করে রেডি হয়ে পরীর বাবার অফিসে চলে আসলো। পরীর বাবার অফিসে আসার পর সে বাহিরে ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই পরীর বাবা অফিস থেকে বের হয়ে আসলো। আর বের হয়ে এসে দেখতে পারলো রানা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তখন পরীর বাবা এসে তাকে বলতে লাগলো, রানা, চলো আমরা কোথাও গিয়ে নিরিবিলি কথা বলি। আজকাল তো কফি রেস্টুরেন্টে ছাড়া কথাই বলা যায় না, কিন্তু আজকে চলো আমরা পার্কে গিয়ে কথা বলি। আমার এমনিতেও ভালো লাগছে না, এই চার দেয়ালের মাঝে বন্দি লাগছে। ঠিক আছে আঙ্কেল, চলুন চলুন না, আপনার সঙ্গে আমি পার্কে গিয়ে কথা বলি। আর ওইখানে জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলিতে কথা বলা যাবে। এইরকম কথা শুনে বেশ অবাক হয়ে গেল পরী। পরী তখন ভার্সিটিতে যেতে চাইছিল না, কিন্তু রানা জোর করেই পরীকে ভার্সিটিতে পাঠিয়ে দেয়। আর পরী ভার্সিটিতে যাবার পর এদিকে রানা তার গাড়িতে করে বাবাকে সহ নিয়ে আসলো পার্কে। আর পার্কে নিয়ে আসার পরই তখন বলতে লাগলো, দেখো রানা, কথা হচ্ছে যে আমার পরি ছোটবেলা থেকেই একটু অন্যরকম টাইপের মেয়ে। কারণ ছোটবেলায় মায়ের আদর কী জিনিস সেটা বুঝতে পারেনি। আর ওর জন্য আমি ওর মা, আমি ওর বাবা, ওর সমস্ত কিছু আমি পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু মেয়েটা যে আমার অহংকারী হয়নি, এইটা আমার কাছে অনেক বেশি কিছু, আমার কাছে অনেক বেশি পাওয়া। আমার এত কিছু আছে, কিন্তু আমার মেয়েটা একটু অহংকার করে না, বরঞ্চ মানুষকে সব কিছু বিলিয়ে দিতে চেষ্টা করে। আর আমিও জানি তুমি ঠিক এমনটাই মানুষ। তোমার ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিয়েছি। আর অনেক খোঁজ খবর নেওয়ার পরেই কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছি। তুমি যে কাজগুলো করছো আসলেই সমাজের উপকারের জন্য করছো। কিন্তু কিছু কিছু মানুষ তোমাকে ভালো চোখে দেখছে না। আর যারা তোমাকে দেখছে না তারাই হলো তোমার শত্রু। আর তারা এই সমাজের ভালো চায় না। তারা মুখোশের আড়ালে অন্যায় কাজ করে থাকে, অনেক খারাপ কাজ করে থাকেন।
আর এই জন্য ওদের চোখে তুমি ভালো না। তুমি তোমার পক্ষে এগিয়ে যাও, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে জানিও। তবে একটা কথা, নিজের কোনো ক্ষতি হোক এমনটা কখনোই করবে না। আগে নিজেকে সেভ রাখবে, তারপর না হয় সবাইকে সেভ রাখবে। সত্যি বলতে আপনার প্রতি আমার ধারণা ছিল একটু অন্যরকম টাইপের, কারণ সবাই আপনাকে নিয়ে বেশ অন্যরকম কথা বলতো। এরকম রাগী একটা মানুষ কি এরকম হতে পারে, বা অনেক কিছু বলতো। কিন্তু আজকে আপনার সঙ্গে কথা বলার পর আমার প্রতি ধারণা পাল্টে গেল। দেখো, অফিসের কাজের জন্য সবার সঙ্গে অন্যরকমভাবে চলতে হয়। আমি যদি অফিসে নরম থাকি তাহলে ওরা সবাই মাথায় উঠে পড়বে। আর বিজনেস সম্পর্কে তো তোমার খুব ভালো আইডিয়া আছে, কোনটা কি করতে হবে এটা আমার চেয়েও খুব ভালো জানবে কি, তাই তো? সেটা ঠিক আছে, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আমি পরীকে কখনোই কষ্ট পেতে দেব না। পরী আর সব কিছুর দায়িত্ব আমি নিতে চাই খুব শীঘ্রই। তবে হাতে কিছু কাজ আছে, তার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার নতুন বিজনেস আর করিয়েছো, এখন এদিকে সময় দিতে হচ্ছে। ঠিক আছে, তুমি সময় নাও, কোনো সমস্যা নেই। আমার মেয়েটা একটু পাগলি, তার জন্য একটু পাগলামি করে। হঠাৎ করেই কেউ যেন পরীর বাবাকে গুলি করলো। আর পরীর বাবাকে গুলি করার সাথে সাথেই পরীর বাবা বুকে হাত দিয়ে মাটিতে পড়ে গেল। আর তখন রানা তার কোমর থেকে পিস্তলটা বের করে চারদিকে খুঁজতে থাকে। আর রানা এমন একটা পজিশন ছিল যে অন্য কেউ একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে মনে হবে রানা নিজেই থেকেই পরীর বাবাকে গুলি করেছেন। আর কেউ একটা ছবি তুলে নেয় আর ছবি তুলে সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে ছবিটা নিয়ে যাওয়ার পর পরীকে ছবিটা পাঠিয়ে দেয়। আর এদিকে রানা তাড়াতাড়ি করে পরীর বাবার কাছে চলে আসলো। আর পরীর বাবার কাছে আসার পর বলতে লাগলো, আঙ্কেল, আপনার কোনো কিছুই হবে না। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এখনই আপনি একটু ধৈর্য ধরুন। আমি বুঝতে পারছি না কি করে এইসব হয়ে গেল। রানা, তুমি প্লিজ পাগলামি করো না, আমার কথা শোনো মনোযোগ দিয়ে। আমার সময় ফুরিয়ে আসছে, আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না মনে হয়। তুমি আমার মেয়েটাকে এবং আমার সব কিছু দেখে রাখবে, আমাকে কথা দাও। জি আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আপনার সব কিচ্ছু দেখে রাখবো, আর পরীকে সব সময় আমার কাছাকাছি রাখবো। আপনি এখনো চিন্তা করবেন না। আর তখনই ছটফট করতে করতে পরীর বাবা সেখানেই মারা গেল। আর তখন একটু পেছন ফিরে তাকিয়ে দেখতে পারলো পরী পেছন দিকেই দাঁড়িয়ে আছে। পরী তখন রানাকে ভুল বুঝে বলতে লাগলো, আমি সব সময় তোমাকে বিশ্বাস করতাম, আর বিশ্বাস করে সকল কিছু তোমার কথা মতো চলতাম। আর মানুষ যা বলতো এগুলো কখনোই আমি নিজে বিশ্বাস করতাম না। কিন্তু এখন দেখছি তুমি আমার সঙ্গে পুরোটাই গেম খেললে আমার সম্পত্তি পাওয়ার জন্য। তুমি আমার বাবাকে বললাম তো মেরে ফেলেছ, কারণ তুমি খুব ভালো করে জানতে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাবার সম্পত্তি কখনোই পাবে না। তাই পরী, তুমি এসব কি বলছো? আমার কি কোনো কিছুর অভাব আছে যে আমি তোমার বাবার সম্পত্তি নিতে চাইবো? আমার তো যথেষ্ট পরিমাণ আছে, তাহলে আমি কেন তোমার বাবার সম্পত্তির দিকে লোভ করব? আর আবার এমন কোনো কিছুই যে হয়নি যে তোমার বাবার সম্পত্তি নেওয়া লাগবে আমার। হ্যাঁ, তোমার অনেক কিছু আজ ঠিক আছে, কিন্তু তোমার মতো লোভ জিনিসটা অনেক বেশি। আর এই কারণে তুমি আমার বাবার সম্পত্তি দখল করেছো। কিন্তু এই স্বপ্ন তোমার কোনো দিন পূরণ হবে না। আমি বেঁচে থাকতে এখন আমার নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হচ্ছে, কারণ আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে মানুষটা আসলে কখনো মানুষই হতে পারেনি। তুমি আমাকে ভালো মানুষ ভেবে তারপরে আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি তোমার কাছে থেকে নেব। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার বাবাকে কোনো কিছুই করিনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের মধ্যে ছিলাম না। কেউ আমি বিশ্বাস করি না, আর আমার কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে। আমি আর কোনো কিছু তোমাকে বলতে চাই না। এখন আমার তোমার সঙ্গে কথা বলতে ঘৃণা হচ্ছে। প্লিজ তুমি আমার কাছ থেকে এখান থেকে চলে যাও। আমি আর তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। তোমার মুখ দেখাটাও এখন আমার পক্ষে পাপ হয়ে গেছে। আমি এমন একটা মানুষকে ভালোবাসতে পারলাম কি করে, আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। রানা পরীর কাছাকাছি যেতে চায়। আর পরীর কাছাকাছি যাওয়ার পরই পরী কিছুটা ছিটকে রানার কাছ থেকে চলে যায়। আর রানা, আর ভালো নাম রানা, এখান থেকে চুপচাপ করে তার গাড়ি নিয়ে চলে আসলো। আর সেদিনের পর থেকে পরীর কোনো খোঁজ রানা পায়নি, কারণ পরী কোথায় হারিয়ে গিয়েছে সেটা রানা এখনো পর্যন্ত জানে না। এবার বর্তমানে ফেরা যাক। রানা নদীর পাড়ে বসে এইভাবে ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সেটা বুঝতে পারলো না। আর পরীর ভুল ভাঙানোর জন্য রানার সবকিছু মাথায় দিয়ে নেয়। খুনের দায়ভার এই কারণেই রানার 10 বছরের কারাদণ্ড হয়েছিল। আদালত তাকে যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু তার লাইফের কথা চিন্তা করে 10 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার পরেও তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। রানা এগুলোই ভাবছিল আর নিজে নিজেই বলছিল,
আমি আজও তোমাকে ভালোবাসি। আমি এত কষ্ট করার পরেও তোমার প্রতি আমার এইটুকু পরিমাণ অভিযোগ নেই। তোমাকে যদি আবারও আমি সেই আগের মতো পেতাম, সত্যি বলছি, শক্ত করে বুকের মাঝে তোমাকে আগলে রাখতাম। রানা এই কথাগুলো নিজে নিজে বলে কান্না করতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যাবেলায় রানা গোডাউনে ফিরতে থাকে। আর গোডাউনে ফেরার সময় তখনই দেখতে পারলো রাস্তায় কাউকে চিল্লাতে। নিরাবিলি একটা রাস্তা, আর নিরিবিলি রাস্তায় একটা মেয়ের চিৎকার আসছে কোথা থেকে। এটা দেখার জন্য রানার সাইডে যেতেই লাগলো। আর কিছু দূর যাবার পরেই রানা দেখতে পারলো সাদিয়াকে কয়েকটা ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরেই অবাক হয়ে গেল, কারণ সাদিয়া এখানে আসবে কোত্থেকে। তারপর আবার তুহিন একমাত্র ছোট বোন, তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ওর কথা চিন্তাও তো করার কথা নয়। রানা ওদেরকে বলতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। আর তখন বলতে লাগলো, কে রে তুই যে তোর কথা মতো ছেড়ে দিতে হবে? আমরা এত কষ্ট করে এই মুরগিটাকে পেয়েছি, ছেড়ে দেওয়ার জন্য নাকি? এটাকে আজকে কেটে কেটে সবাই মিলে একসাথে খাবো। তুই এখান থেকে যা। আর এই শালা তাড়াতাড়ি আই। তোরা আমাকে তুলে নিয়ে এসছিস, এটা যদি আমার ভাই জানতে পারে তাহলে তোদেরকে কেটে পিস পিস করে মাংসগুলো কুত্তা দিয়ে খাওয়াবে। তোরা আমার ভাইকে চিনিস না। তোর ভাইকে খুব ভালো করেই চিনি। তোর ভাই মানুষের যে ক্ষতি করেছে, আমাদের যে ক্ষতি করেছে, এটা আজকে পুষিয়ে শুধু আসলে ভাগ করে নেব আমরা। আর তুই আমাদেরকে যে অবস্থা করেছিস ভার্সিটিতে, সেটা আর বলার মতো নয়। আর আজকের সকল অপমানের প্রতিশোধ নিব। আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব। তোরা কোনো ভার্সিটিতে কথা বলতে পারবি না। আর কেউ যদি আমার মুখের ওপর কথা বলে তাহলে তার এই অবস্থাই হবে ভার্সিটিতে। এই ভার্সিটি আমার। এই তোর ভার্সিটির কি তোর বাপ দাদার সম্পত্তি যে তোরা যা বলবি তাই হবে? তোরা দুই ভাই বোন এখনো যে বেঁচে আসিস সেটাই অনেক। মানুষজনের যদি ক্ষমতা থাকতো তাহলে তোদেরকে থাপ্পড় দিতে দিতে মেরে ফেলতো, তোদেরকে গুলি করা লাগতো না। সবার হাতে যদি একটা করে থাপ্পড় খেতি তাহলে মরে যেতি। এই কথাগুলো শোনার পর রানা কিছুটা হলেও বুঝতে পারলো তার মানে এখানে দোষটা সাদিয়ার। আর ছেলেগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই সাদিয়াকে তুলে নিয়ে এসেছে। আর তখন রানা এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পর বলতে লাগলো, আমি রানা চৌধুরী, হয়তো কোনো না কোনো সময় আমার নাম শুনেছিস। মেয়েটাকে ছেড়ে দে আর এখান থেকে চলে যা। তোদের সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, সেটা মানছি, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের ইজ্জত নিতে পারিস না। যা এখান থেকে। রিয়াদ এই কথাগুলো শোনার পর আর কোনো কথাই বলল না। রিয়াদ তার লোকজন নিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। রিয়াদ ভালো করে বুঝতে পারলো এখানে কে এসেছে আর রানার উপর কথা বলতে তাদের কি অবস্থা হবে সেটা খুব ভালোভাবেই জানে। রিয়াদ চলে যাওয়ার পর সাদিয়াকে নিয়ে রানা রাস্তায় চলে আসলো। আর রাস্তায় একপাশে দাঁড়িয়ে তখন সাদিয়া রানাকে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওদের হাত থেকে বাঁচানোর জন্য। এই নিন, এখানে 10,000 টাকা আছে, এটা রেখে দিন আমার জীবন বাঁচানোর জন্য। রানার এই কাহিনী দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আর এই কারণে সাদিয়াকে ঠাস করে একটা থাপ্পড় দিল। গালে তার থাপ্পড় দেওয়ার পর তখন রানা বলতে লাগলো, ছেলেগুলো তোমাকে তুলে নিয়ে গিয়েছিল ধর্ষণ করার জন্য। আর ধর্ষণ করতে পারলে তোমার ভাই এবং তুমি কোনো কিছুই করতে পারতে না, কারণ ছেলেগুলো অনেক ধরন দরকার। আর একবার যে ধর্ষিতা হয়ে যায় কি আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায়? কখনো যায় না। তোমরা তো আবার বড় লোক, মানুষ মাটিতে পা পড়ে না, তোমাদেরকে ধর্ষিতা বলা যাবে না। তখন বলতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন আমার মনে হচ্ছে কি জানো, তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনাটাই আমার অনেক বেশি ভুল হয়েছে। তুমি যদি ধর্ষিতা হতে তাহলে হয়তো তোমার ভালো লাগতো। কেন বলছি জানো? কারণ তোমার আসলে মন মানসিকতা এতটাই নিচ যে যেটার বলার মতো নয়। ভার্সিটিতে ছেলেগুলোকে পেয়ে র্যাগিং করো, আর মানুষ আর সহ্য করবে না। আর এই কারণেই ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। তোমার কাজগুলো জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। আরে অহংকার করে কি হবে? আর মানুষের ক্ষতি করে তোমার কি সুখ পাও? আমি সেটা বুঝি না। আর আমাকে এগুলো বলেই বা কি লাভ? কি শুধু শুধু আমার সময় নষ্ট, মাথা নষ্ট। আর তুমি আমাকে বলছো 10,000 টাকা নেওয়ার জন্য? তুমি আমার সম্পর্কে জানো, আর আমার সম্পর্কে জানো ঠিকই আছে, আমার সম্পর্কে জানাও লাগবে না। কেউ যদি তোমার উপকার করে, তুমি যদি তাকে কোটি কোটি টাকা দাও, তাহলে কি সেই উপকারের কোনো মানে থাকে? না। সেই লোকের ইজ্জত দরকার কি আর বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কোনটা রেখে কোনটা বলবো? ভালোভাবে চললে আজকে আর এই দিন দেখতে হতো না। মুসলিম মেয়েদের পর্দায় ভালো করে মানায়।
কথাগুলো সাদিয়া চুপচাপ শুনছিল। রানা আর কোনো কথা না বলেই সামনের দিকে হাঁটা দিল। সাদিয়া ডাকতে যেও ডাকতে পারল না। কোনো এক অজানা ভয় তার মাঝে সাদিয়া চুপচাপ সে বাসায় চলে আসলো। আর সাদিয়া দেরি করে বাসায় ফেরাতে তুহিন বেশ অস্থির হয়ে গিয়েছিল। আর তুহিন সাদিয়াকে বাসায় ফেরার পরে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমাকে সত্যি করে বল। তোকে কি কেউ কিছু করেছে নাকি? কেউ কিছু বলেছে? শুধু একবার নামটা বল, পরে দেখাচ্ছি আমি কি করতে পারি। আসতে এত দেরি হলো কেন? না, তেমন কোনো কিছু হয়নি। আসলে বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর কখনো এমন হবে না ভাইয়া। আমি ভেতরে গেলাম। সাদিয়ার কোনো কথা না বলে সে তার রুমে চলে আসলো। রুমে আসার পর রানার বলা কথাগুলো কেন যেন তার কানের মধ্যে বাজতে লাগলো। আর সারা রাত এইভাবেই পার হয়ে গেল, কিন্তু সাদিয়ার চোখে ঘুম আসলো না। সাদিয়া সারা রাত জেগেছিল, এই কারণে চোখ লাল হয়ে গেছে। সকালবেলা তুহিন তার চোখ লাল দেখে বেশ অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোর চোখ লাল কেন? কি হয়েছে তোর? তুই কি সারা রাত ঘুমাসনি নাকি? এভাবে কাটিয়ে দিয়েছিস? ঘুমিয়েছি তো, তাই ভাইয়া। আসলে একটু পরীক্ষার টেনশন আছে, তার জন্যই হয়তো আমাকে এমন দেখা যাচ্ছে। চিন্তা করো না আমাকে নিয়ে। সাদিয়ার মুখে এই কথা শোনার পর তুহিন আর কোনো কথাই বলল না। তুহিন তার কাজে চলে গেল। আর এদিকে সাদিয়া রেডি হয়ে এসে ভার্সিটিতে আসে, কিন্তু আজকে অন্যরকমভাবেই ভার্সিটিতে এসেছে। বোরকা পরেই ভার্সিটিতে এসেছে। আর ভার্সিটিতে আসার পর সবাই তাকে যেন নতুন করে দেখছে, কারণ সে মেয়েদের শার্ট ড্রেস ছাড়া ভার্সিটিতে আসতো না। আর সেই এই নিয়ে আজকে বোরকা পরে এসেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকেই তাকিয়ে আছে। আর সাদিয়ার বান্ধবীরা তো পুরোই অবাক। আর সাদিয়ার বান্ধবী নেহা তখন বলতে লাগলো, কিরে, তোকে তো আজকে অন্যরকম লাগছে। প্রতিদিন যেভাবে আসতেই আজকে এত ভিন্নভাবে কেন আসলি? কিছু কি হয়েছে তোর মাঝে? আর আজকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে তোকে। আসলে কোনো কিছু হয়নি। আমি তোকে বলেছিলাম না যে আমি এমন একজনকে চাই যে আমাকে একটু গুছিয়ে নিবে। আমি এমন একটা মানুষ পেয়ে গেছি। কাকে পেয়েছিস? কে সে? আমাদেরকে বল, আমরা যদি না জানি তাহলে জানাবো তো তাকে। আর হঠাৎ করে এত পরিবর্তন কি করে? তোর কারণে আমরা সবাই শর্ট ড্রেস পরে আসি। আজকে থেকে কখনোই শর্ট ড্রেস পরে ভার্সিটিতে আসবি না। প্রত্যেকটা মেয়েকে বলে দিবি যেন পর্দা করে তারপরে ভার্সিটি আসে। আমি আমার ভার্সিটিটাকে অন্যরকম দেখতে চাই। সবাইকে ডাকতে আমি নিজেই বলে দিচ্ছি। এই কথা বলার পর সাদিয়া সবাইকে ডাক দিল। আর সাদিয়া সবাইকে ডাক দিয়ে বলে দেয় কিভাবে কাল থেকে ভার্সিটিতে আসতে হবে। আর এইগুলো বলে দেওয়ার পরেই সকলে তাদের ক্লাসে চলে গেল এবং বাকিদের বলতে লাগলো, আমি একজনকে মন থেকে আসলে ভালোবেসে ফেলেছি। আমি কালকে রাতে একটু ঘুমোতে পারিনি। সারা রাত তার কথাই ভেবেছি। মানুষটা কেন যে অনেক আগে আসলো না সেটাই ভাবছি। কি হয়েছে? তুই কার কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলবি একটু সরাসরি বল। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? তোরা তো রানা চৌধুরীর নাম শুনেছিস, যে কিনা 10 বছর সশ্রম কারাদণ্ড খেটে তারপরে বের হয়েছেন। মাফিয়া কিং রানা চৌধুরী। আমি তার কথাই বলছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। কালকে আমার সঙ্গে তার দেখা হয়েছে, খুবই অন্যরকম ভাবে। তুই কি পাগল হয়ে গেছিস? রানা চৌধুরী কখনোই কাউকে ভালোবাসবে না, এটা সকল মেয়েরাই জানে। রানা চৌধুরী দেখতে অনেক স্মার্ট, সুদর্শন পুরুষ, কিন্তু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করেও কোনো লাভ হবে না। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমি তাকে পাবো। আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আর এত স্মার্ট, এত হ্যান্ডসাম একজন ছেলে আমি জীবনে কখনো দেখিনি। দু চোখ ভরে মনে হয় তাকে দেখতেই থাকি। এসব আশা করে তোর কোনো লাভ হবে না। প্লিজ দোস্ত, এসব কিছু বলে যায় আর নতুন করে জীবন শুরু কর। শোন, আমি আজকে ক্লাস করব না, তুই একাই ক্লাস কর। আমার একটা কাজ আছে, আমি গেলাম। এই কথা বলার পর নেহা আর একটুও দেরি না করে তার গাড়ি নিয়ে সরাসরি চলে আসলো সাদ্দামের কাছে। সাদ্দামের কাছে আসার পর দেখতে পারলো সাদ্দাম গোডাউনে বসে সিগারেট টানছে। আর সাদ্দাম নেহাকে দেখে বেশ খুশি হয়ে গেল। নেহা গিয়ে সাদ্দামের কোলে বসে পড়লো। আর কোলে বসে পড়ার পর সাদ্দাম তার হাত থেকে সিগারেট নিয়ে সেও খেতে শুরু করলো। আর তখন সাদ্দাম বলতে লাগলো, সাদ্দাম কি ব্যাপার তোমার? তোমার তো আরও অনেক আগে আসার কথা ছিল। আজকে একটা ডিল হবে ড্রাগসের, ওইটার মধ্যে তোমাকে থাকা লাগবে। আর মেয়েগুলোকে এমন সেক্সি করে তুলবে যেন ভাইবারা দেখলেই পাগল হয়ে যায়। তুমি খুব ভালো করে ড্রাগস দিবে। সেটা না হয় দিব, ওটা তো আমার মনে আছে। ওটা রাত 8টার সময় করতে হবে, কোনো সমস্যা হবে না, আমি ভালোভাবে করতে পারবো। কিন্তু এখন কিন্তু রানা চৌধুরী ফিরে এসেছে,
একটু সাবধানে কাজ করা লাগবে। তুহিন ভাইকে একটু বলতে হবে। এটা নিয়ে আমি বুঝবো, তুমি শুধু আমার কাজটা করে দাও আর আমাকে একটু খুশি করে দাও, তাহলেই হবে। কতদিন ধরে বলছি যে সাদিয়াকে আমার কাছে নিয়ে আসো, আমি একটু সাদিয়াকে মন ভরে আদর করি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই রাখছো না। এটা কখনোই হবে না, কারণ সাদিয়া হলো তুহিন ভাইয়ের শিকার। তুহিন ভাই নিজে এটাকে প্রথম ব্যবহার করবে, তারপর বাকি সবাইকে দেবে। আজকে তুহিন ভাইয়ের কাছে যেতে হবে একটু পরেই। আজকে তোমাকে সময় দিতে পারবো না। তুমি সময় দেবে না, তাহলে রাপাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি রাপাকে একটু মজা করব। আর কি ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি ওই ব্যাগে, তাড়াতাড়ি করে যাও আর কাজটা যেন তাড়াতাড়ি হয়। ঠিক আছে ডার্লিং, আমি গেলাম, তোমাকে অন্য সময় দিব। আমি টাকা নিয়ে তুহিন ভাইয়ের কাছে যাচ্ছি, বাই। আর সাদিয়া চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। সাদিয়ার চিন্তা মাথা থেকে কখনোই যাবে না, যে পর্যন্ত আমি সাদিয়াকে না পাবো। কবে যে তুহিন ভাই এই কাজটা করবে আর বাকিটা আমি করব। এই কথাগুলো বলার পর নেহাত রাত্রি করে ব্যাগটা নিয়ে এসে সোজা চলে যায় তুহিনের গোডাউনে। আর তুহিনের গোডাউনে আসার পর সে টাকার ব্যাগটা নিয়ে বলতে লাগলো, বস আমাকে এগুলো সাদ্দাম ভাই দিয়ে পাঠালো আপনার কাছ থেকে ঠিকানা নিয়ে যাওয়ার জন্য। টাকা এখানে 1 কোটি আছে, আর আজকে রাত 8টার সময় ওরা নাকি দেখা করবে আমার সঙ্গে। হ্যাঁ, রাত 8টার সময় তুই নদীর পাড়ে চলে যাবি। আর নদীর পাড়ে ওই ট্রাকে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েগুলোকে একটা মাইক্রো বাসে করে নিয়ে যাবি, যেন কেউ বুঝতে না পারে, পরে এটা ওরা বুঝে নেবে। ঠিক আছে বস, আপনি যেভাবে বলবেন। আর বস, সাদিয়া যদি কোনোভাবে এই বিষয়ে জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আপনি কিন্তু পরে সাদিয়াকে পাবেন না। সেটা তো চিন্তা করেছি। সাদিয়া যদি জানতে পারে আমি তার আসল ভাই নই, আমি তার বাবার সম্পত্তি দখল করার জন্য তাকে এ পর্যন্ত এনেছি, তার ভাইয়ের নকল রূপ নিয়ে আমি আছি, এটা জানতে পারলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্ত প্ল্যান আমার চলে যাবে। তবে বেশি কিছু করা লাগবে না বস। আমার মনে হয় সাদিয়া তো প্রায় 18 হয়ে গেছে, এখন সম্পত্তি লিখে নিলেই তো শেষ। পরবর্তীতে আপনি সাদিয়াকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন বা বিক্রি করে দিলেন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এবার আমাদের কাছে একটু আয়, আমি অনেক দিন ধরে তোকে পাই না। আর তুহিনের খবর কি? তুহিনকে কাজ টাজ করতে পারছে নাকি ওর পা ভেঙে তো পুরো ঘরে বসে গেছে? কি কথা বলার পর নেহা তখন তাড়াতাড়ি করে চলে যায় তার সবকিছু গোছানোর জন্য। আর এইভাবে সন্ধ্যা হয়ে যায়, আর অলরেডি রানার কাছে খবর চলে যায় আজকে রাতে অনেক বড় একটা ডিল হতে চলেছে। নেহা তখন মাইক্রো বাসে করে 10টা মেয়েকে নিয়ে চলে আসলো সেই জায়গায়। আর সেই জায়গায় এসে অপেক্ষা করতে লাগলো সেই মানুষগুলোর জন্য। আর কিছুক্ষণ পর এই মার্সিডিজ গাড়িতে করে 2জন লোক আসলো। 2জন লোকের সঙ্গে নেহা কথা বলতে শুরু করলো। নেহা তখন বলতে লাগলো, এখানে 10টা মেয়ে আছে, আর 10টা মেয়ে খুবই ভালো চেহারা, দেখতে অনেক সুন্দর। আপনারা দেখে নিতে পারেন, সব কিছুই আপনাদের মতো আছে, যেভাবে বলেছিলেন সেভাবেই আছে। আর ড্রাগস এনেছেন? হ্যাঁ, ড্রাগস নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। আলী হাসানের সঙ্গে কথা হয়েছে আমাদের, উনি বলেছে আমাদেরকে ড্রাগস নিয়ে যাওয়ার জন্য। আর টাকাটা কিন্তু পুরো 1 কোটি লাগবে। পারলে আলী হাসান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন আপনি। ঠিক আছে, আমার কোনো কথা বলতে হবে না, আমি সব কিছু জেনে শুনে এখানে এসেছি। তাড়াতাড়ি কর, না হলে যে কোনো সময় পুলিশ অথবা রানা চলে আসতে পারে। একটাবার যদি রানা জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে সবারই মৃত্যু অবধারিত। এরপর থেকে কিন্তু এভাবে রিক্সের মধ্যে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারবো না, কারণ এত টাকার জিনিস যদি রানার কাছে চলে যায় তাহলে কখনোই এগুলো ফিরে নিয়ে আসা সম্ভব না। পুলিশ আমাদের কোনো কিছুই করতে পারবে না, পুলিশকে উল্টো আমরা ভয় দেখিয়ে চলাফেরা করি, এটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু রানাকে কি করে দমন করা যায় সেটাই এখন ভাবতে হবে আমাদেরকে, না হলে কিন্তু পরবর্তী চালান আমরা দিতে পারবো না, এটাই শেষ চালান। এরপর থেকে আর চালান কখনোই দেওয়া লাগবে না, তোদের এত কষ্ট করে এখানে আসা লাগবে না। আমি না হয় তোদের কাছেই চলে যাব। আর আমাকে নিয়ে এতই যখন ভয়, তাহলে এইসব করিস কেন? তোরা জানিস যে আমি এগুলো সহ্য করতে পারি না, তাহলে আমার এলাকায় এসে এইসব করছিস। আর তোরা কি মনে করেছিস আমার এলাকায় এসে এইসব করবি আর আমি জানতে পারবো না? এমনকি কখনো হতে পারে না।
এই কথা বলার পরেই রানা চুরি করতে শুরু করলে ওরা দুইটা লোককে মেরে ফেললে। আর তখন নেহা পালিয়ে যেতে শুরু করলো আর নেহাকে গুলি করলো হাতের মধ্যে, ব্যথার কারণে মাটিতে পড়ে গেল। আর তখনই সজীবকে নেহা ধরে ফেললো। আর এদিকে সবাইকে গুলি করতে শুরু করলো আর নেহার সাথে যত লোকজন ছিল সবাইকে মেরে ফেললো। আর মাইক্রোবাসের মেয়েগুলোকে উদ্ধার করলো রানা। রানা দরজা খুলে দেওয়ার পরই দেখতে পারলো সব কয়টা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গেছে। আর তখন রানা মাইক্রোটা নিয়ে তার গোডাউনে নিয়ে আসলো। আর গোডাউনে নিয়ে আসার পর মেয়েগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলো। আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পর তখন মেয়েগুলো তাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলো। রাফিকে পাঠিয়ে দিয়ে মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলো। আর এগুলো করতেই বেশ 2টা দিন পার হয়ে যায়। আর 2 দিন পর রানা একদিন বের হলো আজকে রাফিদের শেষ করবে আর সাদ্দামকে শেষ করবে না। তখন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে আসলো সাদ্দামের বাসার সামনে। সাদ্দামের কাছে আসার পর ভেতরে প্রবেশ করলেও তার ভেতরে প্রবেশ করার পর দেখতে পারলো সাদ্দামের লোকজনকে কেউ যেন মেরে রেখে গেছে একটু আগে। কিন্তু রানার লোকজন তো এখানে আসার কোনো কথা নয়। রানা অর্ডার দিলে তারপর সবাই এখানে আসবে। আর রানা তো কাউকেই বলেনি এখানে এসে এসব করার জন্য। তাহলে কে খুন করলো সাদ্দামকে? আর এসব দেখতে দেখতে রানা ভেতরে চলে আসলো। আর ভেতরের লাশের ওপর একটা চিরকুট রাখা, সেই চিরকুটের মধ্যে লেখা, সাদ্দামকে আমি মেরে ফেলেছি, আমি সত্যিটা জেনে গেছি, আমি তোমার খুব কাছাকাছি আছি, আমি আবারও তোমার লাইফে ফিরে এসেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তুহিন পালিয়ে যেতে শুরু করেছি, বিমানবন্দরের দিকে গেছে এখন। রানা চিরকুটটা পড়ে বেশ অবাক হয়ে গেল, কারণ এত বছর পর পরই এখনও আছে এটা রানার বিশ্বাসই হচ্ছে না। কারণ রানার কয়েকবার খবর শুনেছিল যে পরীর কেউ যেন মেরে ফেলেছে আর সব কিছু শেষ। রানা এতদিন ভাবতো পরী অলরেডি মারা গেছে, কিন্তু এখনও বেঁচে আছে এটা রহনা কখনোই জানতো না। রানা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো আর সজীবকে বলল বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। আর গাড়িটা দ্রুত গতিতে বিমানবন্দরের দিকে যেতে শুরু করলো। আর বিমানবন্দরের দিকে যাওয়ার পর দেখতে পারলো একটা গাড়ি তার পাশ দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আর এটা হচ্ছে তুহিনের গাড়ি, দেখেই চিনে ফেললো। আর রকের গতিতে পেছন দিকে যেতে শুরু করলো। আর পেছনে একটা লেডি বাইক, আর লেডি বাইকের মধ্যে পরী আছে। পরী রানাকে খুব ভালো করে দেখতে পারলো। আর তখন রকেটের গতিতে পরীর উদ্দেশ্য করে গুলি করতে শুরু করলো। আর তখন রানা তুহিনের গাড়ির উদ্দেশ্যে গুলি করলো। গাড়ির টায়ারে গুলি করে পরে গাড়ির টায়ার ফেটে যায়। আর তখন গাড়িটা না থামতেও চলতে থাকলো। এদিকে রানা গাড়ি থামিয়ে পরীকে গাড়িতে তুলে ফেললো। এদিকে রানা নিজেই ড্রাইভ করতে করতে তুহিনের পেছনে যেতে শুরু করলো। কিন্তু শেষ রোকা হলো না। তুহিন হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর 2 মিনিট আগে আসলেও হয়তো এখানে পৌঁছাতে পারতো। আমি জানি ও এখন কোথায় যাবে। ও এখন আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য যাবে। আলী হাসান বাংলাদেশে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা জানি না। তাই আমাদেরকে ওই হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে হবে যেভাবেই হোক। তুমি ভুল বলছো আলী হাসান, এখনো এই বাংলাদেশে আসোনি। বাংলাদেশে আসলে অবশ্যই আমি খবর পেতাম আলী হাসান। এখন দুবাইয়ে আছে। দুবাই থেকে কখন আসবে সেটা সঠিক জানি না, কিন্তু আলী হাসান বাংলাদেশে নেই সেটা জানিও, অন্য কারো কাছে যাচ্ছে। তাহলে কি আলী হাসান ছাড়াও এখানে আরও একজন আছে যে কিনা তুহিনকে বাংলাদেশ থেকে লিড দিচ্ছে? কিন্তু সে কে আমাদের জানতে হবে। ওরাই আমার বাবাকে হত্যা করেছে আর তোমাকে আমার কাছ থেকে দূরে রেখেছে 10টা বছর। আর এই 10টা বছর আমার কারণে তুমি অনেক কষ্ট করেছো। আমি তাদেরকে ছাড়বো না, এক একটাকে এইভাবেই ধরে মেরে ফেলবো। রানা তখন মোবাইল বের করে বললো হেলিকপ্টার রেডি করার জন্য। আর 2 মিনিটের মধ্যে রানার জন্য হেলিকপ্টার রেডি হয়ে গেল। রানা এবং পরী হেলিকপ্টার উঠে পড়লো। আর অন্য একটা হেলিকপ্টার করে রানার লোকজন যেতে শুরু করলো অন্য একটা জায়গা দিয়ে। আর রানা খুব তাড়াতাড়ি সেই হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে পারলো। পরী আর রানা ট্র্যাক করে জানতে পারলো হেলিকপ্টার এখন বান্দরবন আছে। আর এই বান্দরবনে রানার লোকজনও আছে। আর রানা তাড়াতাড়ি করে জুবাইরকে কল দিয়ে বললো হেলিকপ্টার কোথায় আছে সেটা খোঁজ করার জন্য। আর সব কিছুর মধ্যে জুবাইর খোঁজ নিয়ে বলতে লাগলো, বস, হেলিকপ্টারটা এখন রানীখং পাহাড়ের ওপর ল্যান্ডিং করেছে। আর ওই পাহাড় থেকে কোন গুহার ভিতরে ঢুকেছে সেটা বলতে পারবো না, খোঁজ লাগবে। ঠিক আছে, তুই খুঁজতে থাক, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি ওখানে। এবারে রানা কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর হেলিকপ্টার দ্রুত গতিতে চলে আসলো বান্দরবনের সেই পাহাড়ের ওপর। আর রানা হেলিকপ্টার ল্যান্ড করার পর পরীকে নিয়ে নেমে পড়লো। আর নেমে পড়ার পর চারপাশে সবাইকে নিয়ে খোঁজ করতে লাগলো। আর হঠাৎ করে রানা এবং সবাইকে উদ্দেশ্য করে চারিদিক থেকে গুলি করতে শুরু করলো। তাদের কি একটা ফাঁদ ছিল, রানাকে তাদের ফাঁদে আটকা পড়ে গেল। না, এটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে এরা সবাই তাদের ফাঁদে পা দিয়েছে। ওদেরকে বোঝাতে হবে আমরা এখানে অনেকজন রয়েছে। রানা লুকিয়ে পড়লো, কিন্তু হঠাৎ করে পরীর মোবাইলটা বেজে উঠলো।
না, আর এই কারণে সকলে জেনে গেল তাদের অবস্থান, আর এই কারণে ওপর থেকে জাল ফেলে দিল। সবাই মিলে আটক পড়ে গেল সেখানে। রানা একটু চালাকি করে বেরিয়ে পড়লো অন্য একটা জায়গায় দিয়ে, কিন্তু পরীকে আনতে পারলো না। আর পরী এখান দিয়ে কখনোই আসতে পারবে না। রানা বের হয়ে রাত্রি করে হেলিকপ্টার করে আবারও ফেরত চলে গেল, কারণ এখন তাকে এখানে থাকলে চলবে না, ওদের ফাঁদেই ওদেরকে আটকাতে হবে। আর তখন তুহিন সবাইকে নিয়ে তাদের গুহার ভেতরে চলে যায়, আর গুহার ভেতরে যাওয়ার পর তাদেরকে বেঁধে রাখে সজীব সহ যারা সেখানে গিয়েছিল তারা। আর এদিকে তুহিন তখন পরীকে বলতে লাগলো, কিরে, এত বছর পার্টি ফিরে এসে আমার ডান হাত সাদ্দাম, তুই তুহিনকে হত্যা করে ফেলেছিস। তোকে এবার বাঁচায় কে সেটাই দেখব। তোর নাগর তো মনে হয় এখান থেকে চলে গেছে, কখনোই আসবে না ভয় পেয়ে। তুই কি মনে করেছিস তুই একাই চালাকি করে কাজ করতে পারিস, আর কেউ চালাকি করে কাজ করতে পারে না? ও আমাদেরকে উদ্ধার করার জন্যই ওখান থেকে চলে গিয়েছিল, না হলে তোদের মতো কুত্তাদের মারার ওর টাইম লাগবে না। ও চায় আলী হাসান দেশে এসে তারপর একসাথে তোদেরকে মারবে, সেই জন্যই এখান থেকে চলে গেছে। আলী হাসান অলরেডি দেশে পৌঁছে গেছে, হয়তো বিমানবন্দর থেকে এখান পর্যন্ত ওনা রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে, আর ও ফিরলেই তোদেরকে সবাইকে হত্যা করবে নিজের হাতে। দেখি ততক্ষণে তোর ভালোবাসার মানুষ কি করে। তুহিন, তোর কিন্তু সময় ফুরিয়ে আছে। তুই দেখতে থাক রানা কি করতে পারে। তোদের সব কয়টাকে যদি রানা কুত্তার মতো না মেরেছে, তখন আমি আমার সব কিছু তোকে স্বেচ্ছায় দিয়ে দিব। তাই নাকি? দেখা যাবে। ও তো আমার কোনো কিছুই করতে পারবে না, এটা তো শিওর থাক। আর এই নেহা, তাড়াতাড়ি করে সাদিয়াকে নিয়ে আয়। শালিকা আজকে আমি ব্যবহার করব সবার সামনে। বস, নিয়ে এসেছি। তবে বস, একটা কথা, সাদিয়াকে না হয় আলী হাসান ভাইয়ের জন্য রেখে দিন। আলী হাসান ভাই এসে উদ্বোধন করবে, মেয়েটার শরীরটা দেখে বেশ ভালোই পছন্দ করবে বস। তুই আমার বান্ধবী হয়ে এমন একটা কাজ করতে পারবি, এটা আমি কখনোই কল্পনা করিনি। তুই আমাকে পেছন থেকে ছুরি মেরেছিস। আর ভাইয়া, আমি তোমাকে সত্যি আমার নিজের মনে করেছিলাম, কারণ ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছো, কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। আর এখন আমি জানতে পারলাম তুমি নাকি আমার আসল ভাই নও, আর আমার বাবার সম্পত্তি দখল করার জন্য তুমি এমনটা করেছো। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভাইয়ের মতোই শ্রদ্ধা করেছি, কিন্তু সেই তুমি কিনা আমাকে অন্য কারো কাছে দিবে। সত্যি আমার একটুও আফসোস হচ্ছে না আমার নিজেকে নিয়ে, আফসোস হচ্ছে তোমাকে নিয়ে। রানা আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমার কাছে মায়া, মমতা, ভালোবাসা, আমি সব কিছুই নেই। আমি টাকাকে ভালোবাসি, আর অনেক অনেক টাকা প্রয়োজন। আমি ক্ষমতা চাই, পুরো আন্ডারওয়ার্ল্ডে দিকে রাজত্ব করতে চাই। কিন্তু রানা বেঁচে থাকা পর্যন্ত আমি পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারবো না। আমার কাছে মায়া, মমতা, ভালোবাসা, আমি এসব কিছু নেই। আমি টাকাকে ভালোবাসি, আমার অনেক অনেক টাকার প্রয়োজন। আমি ক্ষমতা চাই, পুরো আন্ডারওয়ার্ল্ড দিয়ে রাজত্ব করতে চাই। কিন্তু রানা বেঁচে থাকা পর্যন্ত আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে পারবো না। ওদিকে রানা সে তার গোডাউনে যাওয়ার পর তার ল্যাপটপে কাজ করতে থাকে। উদ্দেশ্য ওই আলী হাসান এবং তুহিনের অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নেবে। আর এই কারণে 2 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিকে 2 ঘন্টার মধ্যে আলী হাসান বান্দরবনের সেই গুহার মধ্যে পৌঁছে গিয়েছে। আর পৌঁছে যাবার পরেই এদিকে নেহাকে নিয়ে ওরা ফুর্তি করছে, আর নেহা সবার সামনে আলী হাসানের সঙ্গে সঙ্গ নিলে ব্যস্ত। আর এগুলো দেখে বাকি সবাই চোখ বন্ধ করে আছে। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে, একটা মেয়ে কতটা নিচে নামতে পারে, এটা হয়তো নেহাকে না দেখলে বুঝতে পারতো না সাদিয়া এবং পরি। আর এদিকে রানা 2 ঘন্টা চেষ্টা করার পর ওদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারলো। আর অ্যাকাউন্টের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকা রানার অ্যাকাউন্টে নিয়ে আসলো। রানা এগুলো গরিব দুঃখীদেরকে দিয়ে দিবে। আর টাকা পয়সা নিয়ে আসার পর রানা তখন তার সবাইকে খবর দেয় গুছিয়ে নেওয়ার জন্য। একটু পরে অ্যাটাক করতে যাবে, আর তখনই হঠাৎ করে রানার মোবাইল বেজে উঠলো। ও পাশ থেকে তখন তুহিন বলতে লাগলো, কিরে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস। এবার আয়, তোর ভালোবাসার মানুষকে উদ্ধার করে নিয়ে যা আমার কাছ থেকে। নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছিস? এই রানা চৌধুরীর কখনোই কাউকে ভয় পায় না। আমি তোদের মতো কুত্তাদের তো ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। উল্টো তোরা যে এখনো বেঁচে আছিস, এটাই শুক্রিয়া আদায় করতে থাক। এই,
এখনো তুই চিনতে পারিসনি আমরা কে আর আমরা কি করতে পারি? এটা তো কোনো ধারণা নেই। যাকে লালন পালন করলাম তাকে আমার বিক্রি করতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না। আর সেখানে পরীকে আমি কি করব সেটা তো বুঝতেই পারছিস। আমার একটা বিষয়ে খারাপ লাগছে, সেটা হলো সাদিয়ার মতো মেয়ে তোর মতো একটা শয়তানকে পেয়েছে, আর আমি ব্যর্থ যে সাদিয়াকে হয়তো রক্ষা করতে পারবো না তোদের হাত থেকে। কিন্তু বিশ্বাস কর, ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ওরা শেষ হয়ে যাবে। ওদের কোনো ক্ষতি করিস না, ওদের কোনো অন্যায় নেই। তোরা ওদের যা সমস্যা সব কিছু আমার সঙ্গে। তোকে মেরে পুরো বাংলাদেশের দায়িত্ব নেব আমি। আর ওদিকে আলী হাসান ভাই আমাকে পেছন থেকে লিড দেবে, আমি টাকার উপর ঘুমাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাছে একটু পরেই আসছি। আর তুই যে অন্যায় করেছিস, এই অন্যায়ের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তোদের সব কয়টাকে যদি আমি একসাথে না মেরেছি, আমার নাম রানা চৌধুরী না। ওয়েট কর। এই কথা বলার পরেই রানা ফোন কেটে দিল। রানা ফোন কেটে দেওয়ার পর তার লোকজন নিয়ে সোজা সেই বান্দরবনে চলে আসলো। আর বান্দরবনে চলে আসার পর সবাইকে নিয়ে সেট করে দিল চারপাশে। আর রানা একাই ভেতরে প্রবেশ করলো। রানাকে একা ভেতরে প্রবেশ করতে দেখে ওরা সবাই হাসতে শুরু করলো। আর তখন আলী হাসান কটাক্ষ করে বলতে লাগলো, কি ব্যাপার, তুই একা আমাকে মারতে চলে গেলি আর অথচ কাউকে নিয়ে এলি না? আর তুই কাকে নিয়ে আসবি? তোর পাশে তো এখন কেউ নেই, আর যারা ছিল তাদেরকে তো আমি বন্ধ করে ফেলেছি, কারণ তোর হয়ে এখন আর কেউ কাজ করে না। আরে বেচারা কতটা দুর্বিষহ হয়ে পড়বি, এটা খেয়ে জানতো। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে দয়া দেখাচ্ছিস। তোর দয়া দেখতে হবে না, তুই তো নিজের চিন্তাটা কর। দেখ তোর অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। এত টাকা পয়সা দিয়ে কি হবে বল? আলী তখনই তার অ্যাকাউন্ট চেক করতে পারলো আর অ্যাকাউন্টে একটি টাকাও নেই। আর এদিকে রাখিও তার অ্যাকাউন্ট চেক করে দেখতে পারলো অ্যাকাউন্টে টাকা নেই। আর এগুলো দেখার পর তুহিন একটা হকি স্টিক দিয়ে রানার পায়ে আঘাত করলো। আর রানার পায়ে আঘাত করার পরেই তখন রানা হাসতে শুরু করলো। আর ওদিকে পরি বলতে লাগলো, তোদেরকে বলেছিলাম না যে তোদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। এবার তো বুঝতে পারলি কি কারণে বলেছিলাম। শয়তান, তোকে আমি সবকিছু খুলে ওদেরকে দিয়ে দিব। আর তোকে বিক্রি করতে পারলে আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে। বস, ওকে ধরে নিয়ে আসেন। আর নেহা, তুই যে অবস্থা করছিস, আমি যদি একবার ছাড়া পাই তোকে মেরে তক্তা বানিয়ে দেব। আর তোর মতো মেয়ে যে জন্যই আজকে মেয়েদের বদনাম হয়, তাদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেয়ে হয়ে অন্য মেয়েগুলোর ক্ষতি করতে একটুও মায়া লাগলো না তোর? এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিলি নিজের হাতে। আমার টাকার প্রয়োজন, আমি টাকার জন্য এসব করেছি। আমার কাছে এসব নীতি কথা বলে কোনো কাজ নেই। আর আমি সবসময় চেষ্টা করতাম সাদিয়াকে এই লাইনে নিয়ে আসার, কিন্তু আসেনি। তার জন্য ওকে এইভাবেই শেষ করে দিয়েছি এখন। তখনই কয়েকজন এসে রানাকে মারতে লাগলো। আর রানা ওদেরকে মারতে থাকে। আর মাঠে থাকার সময় তখন গিয়ে পরীর দিকে পিস্তল তাক করলো। পরীকে পিস্তল তাক করার পর পরী রানা মারামারি বন্ধ করে দেয়। আর তখনই পরী রানাকে বলতে লাগে, প্লিজ আমার জন্য তুমি এভাবে ওদেরকে সুযোগ দিও না। ওরা অনেক খারাপ। ওরা বেঁচে থাকলে সমাজের আরও অনেক অনেক মেয়ে জীবন নষ্ট হয়ে যাবে, কত ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে, সেটা তো কোনো হিসাব নেই। আর ওদেরকে কখনো ক্ষমা করে দিও না, আমার যাই কিছু হয়ে যাক না কেন, প্লিজ। এত বছর পরে তোমাকে ফিরে পেয়েছি, আর এখন যদি আমি তোমাকে প্রিয় হারিয়ে ফেলি তাহলে আমি আমার নিজেকে তো কখনো ক্ষমা করতে পারবো না। নিজে নিজে অনেক কষ্ট পেয়েছি ওদের কারণে। আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি আর তোমাকে হারাতে চাই না। এভাবে তোমার নিজের পজিশন ওদেরকে দিয়ে দিও না। ওরা তোমার পজিশন পেয়ে গেলে ওরা কি করবে সেটা তুমি খুব ভালো করে জানো। ওরা একটাও মানুষকেও শান্তিতে থাকতে দিবে না। মানুষকে শোষণ করে এই বাংলাদেশটাকে বিক্রি করে দিয়ে চলে যেতে পারে। ওরা এতটা খারাপ, এতটা নিকৃষ্ট। রানা তখনই পা দিয়ে রকের হাত থেকে পিস্তলটা ফেলে দেয়। আর ওর হাত থেকে পিস্তলটা ফেলে দেওয়ার পরই রানা তখন পিস্তলটা নিয়ে ওদেরকে গুলি করতে থাকে। আর একটা সময় পরীর হাতের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পরেও পরী গুলি করতে থাকে ওদেরকে। পরী গুলি করতে করতে সামনে এগিয়ে যায়। আর হঠাৎ করে এদিকে একটা গুলি এসে রানার গায়ে লাগলো। রানার হাতে গুলি লাগার পর গুলিটা বেরিয়ে গেছে। আর তখন রানা থেমে না থেকে ওইদিকে গুলি করতে শুরু করলো। আর সবাই এইভাবে চারিদিক থেকে ঘোরাঘুরি করার সময় প্রায় 10 মিনিট হলো। 10 মিনিট পর ওদের সকল লোকজন মারা গেল। আর এদিকে রানা গুলি করে তুহিনকে অনেক আগেই মেরে ফেলেছে। রানা তখন আলীকে হাসানের কাছে আসলো। আলী হাসানের কাছে আসার পর তখন আলী হাসানকে বলতে লাগলো, কিরে, অনেক বড় বড় কথা বলছিলে না? তুই এখন তোর কথা কোথায় গেল? তুই কি মনে করেছিলি
তুই যেটা বলবি সেটাই হবে বাংলাদেশে। আর কেউ কথা বলার মতো কেউ থাকবে না মনে করেছিলি? আমার যাবজ্জীবন জেল হয়ে গেছে, আর এদিকে তুই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি এত সহজে। সব কিছু পেয়ে যাবি। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমার হ্যাকার দাম মাফিয়া কিংয়ের। ভাই আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আমি অনেক অনেক বেশি খারাপ কাজ করেছি, এতটা খারাপ কাজ করেছি যা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তবু আমি তোর কাছে মাফ চাইছি। তুই চাইলে আমাকে বাঁচাতে পারিস, আমাকে মারিস না। আমি বাঁচতে চাই, আমি তোর সঙ্গে থেকে ভালো কাজ করব। সেটার আর কোনো প্রয়োজন হবে না। তোকে দ্বারা আমি ভালো কাজ কখনোই হবে না। আর তুই ভাবলি কি করে আমি তখন ক্ষমা করে দেব? তোর জন্য আমি স্বেচ্ছায় 10 বছর জেল খেটেছি। এই 10 বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি না। আমার পুরো লাইফটা ওই জেলের মধ্যে বন্দি ছিল। দেখ ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি জানি আমি নিজের হাতে পরীর বাবাকে গুলি করে মেরেছি, কিন্তু তোদের মাঝে বিচ্ছেদ কটিয়ে দিয়ে আমি একটা সুযোগ খুঁজছিলাম, আর এই কারণে সাহায্য করেছিল তুহিন। ওকে আমাকে সব কিছু সাহায্য করে, আমাকে এমনকি প্ল্যানটাও দিয়েছিল, আর আমি ওর প্ল্যানটা শুনে রাজি হয়ে যাই। আর এই কারণেই এই কাজটা করা হয়, আর ভুল বুঝে পরিতোকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ করেই কেউ যেন রানাকে গুলি করলো তার হাতের মধ্যে, আর রানাকে গুলি করার সাথে সাথেই তখন রানার হাত থেকে পিস্তল পড়ে যায়। আর পিস্তল পড়ে যাবার পরপরই রানা তখন তাড়াতাড়ি করে সামনের দিকে তাকায়, আর সামনে তাকানোর পর দেখতে পারলো তাকে তুহিন গুলি করে দিয়েছে। তাহলে তুহিন এখনো মারা যায়নি। তুহিন গুলি করে দেওয়ার পরপরই আরও একটা গুলি ছাড়লো, আর রানা তাড়াতাড়ি করে সেখান থেকে সাইডে চলে আসলো। আর সাইডে চলে আসার পরপরই তখন ওপর থেকে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে দেয়, আর দড়ি ফেলে দেওয়ার পরই তখন ওই দড়ি দিয়ে আলি চলে যায়। আর মুহূর্তের মধ্যেই এই কাজটা কিভাবে ওলট পালট হয়ে গেল বুঝতেই পারল না রানা। রানা পরপর অনেকগুলো গুলি করেছে আলির পায়ে, কিন্তু মাত্র একটা গুলি লেগেছে, কারণ হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড বাতাসের কারণে ঘুরেও সঠিকভাবে লাগেনি। আর কখনো রানা নিজের ওপরে তার রাগ হচ্ছে, আর তখনই বলতে লাগলো, এত বছর ট্রেনিং করার পর আমি মাফিয়া হলাম, আর এখন আমি আমার হাত থেকে তোকে ছেড়ে দিলাম। কি করে পারলাম আমি এটা করতে? আমাকে দ্বারা এটা সম্ভব? চিন্তা করো না, তুমি আবারও আলীকে ধরতে পারবে। আলী পালিয়ে কোথাও যেতে পারবে না। ও তো বাংলাদেশ থেকে বের হতে পারবে না। তোমার লোকজন তাকে অনেক আগেই ধরে ফেলবে। তুমি প্লিজ চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার হাত থেকে রক্ত পড়ছে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। পরি, আমি কোনো কিছুতেই ভাবতে পারছি না আমার হাত থেকে আলী এভাবে পালিয়ে যাবে। আমি এখনও ভাবতে পারছি না, মনে হচ্ছে আমার কাছে স্বপ্নের মতো লাগছে। শেষ পর্যন্ত আমার কাছ থেকেও পালিয়ে গেল, আর আমি কোনো কিছুই করতে পারলাম না। নিজের উপর কেমন যেন ভরসা কমে গেছে। তুমি প্রতিটা বিষয় নিয়ে এভাবে এত বেশি রিয়েক্ট কেন করো? আমি সেটাই বুঝতে পারি না। তুমি কি স্বাভাবিকভাবে কথাগুলো নিতে পারো না? স্বাভাবিকভাবে কথাগুলো নিলেই তো হয়। দেখো, যেটা হয়েছে বাদ দাও। এখন কিভাবে আলীকে ধরা যায় সেটাই চিন্তা করো। আলী তো আর বাংলাদেশ থেকে বের হতে পারবে না, তাই না? তখন তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। আমি আর হাসপাতালে আসার পরে ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর তার হাতে ব্যান্ডেজ করে তাকে একটা কেবিনে দেওয়া হলো। তাকে একটা কেবিনে দেওয়ার পর পরি তখন কেবিনে চলে যায়। তার পরি যাওয়ার পর তখন রানাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার কারণে এই 10টা বছর জেলের মতো থেকেছো। তুমি কোনো অন্যায় করনি, তবুও তুমি থেকে যাও না প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও। অর্ধেকটা জীবন তো পার করে দিয়েছি আমরা, এবার না হয় একসাথে পার করি। চলো বাকি জীবনটা একসাথে পাড়ি দিই। তুমি তো সেই আগের মতোই আছো, কিন্তু আমি তো এদিকে বুড়ো হয়ে গেছি। এই বুড়ো ছেলেকে দিয়ে কি তোমার হবে? আর এখন তো ছেলেবেলাও যাওয়া যাবে না, এখন হচ্ছে বুড়ো লোক, তাই না? কে বলবে তোমার বয়স এখন 32 হয়ে গেছে? 22 বছরের বয়সে জেলে গিয়েছিলে, আর এখন 32। তোমাকে বোঝাই যাচ্ছে না এখন তোমার বয়স 32 হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখনো সেই আগের মতোই আছো। এইভাবে দুজন কথা বলতে থাকে, আর ওদের দুজনের মাঝে কথাগুলো যেন আর ফুরানোর না কখনোই। এদিকে কথা বলার মাঝে রানার চিন্তা হতে লাগলো আলী এখন কোথায় যেতে পারে। আর তখনই সজীব চলে আসলো। সজীব আসার পর তখন রানাকে বলতে লাগলো, ভাই, আলী এখন কোথায় আছে সেটা এখন পর্যন্ত জানতে পারলাম না, কারণ ওর নাম্বার কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। আর ওই হেলিকপ্টারটা মনে হয় উত্তর দিক দিয়ে গেছে। হতে পারে সে এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। অনেকে তাকে, আবার আমরা খুঁজে পাবো কিনা সেটাই তো বুঝতে পারছি না। আমি কোনো কিছুই শুনতে চাই না।
আমি শুধু লিখে চাই, যেভাবে পারে তাকে খুঁজে বের কর, আর ওকে আমি শেষ করে ফেলবো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর মতো শয়তান বেশি থাকলে আমি কখনোই শান্তি পাবো না। সজীব তখন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, কারণ সজীব এখন তার কথার ভাষা হারিয়ে ফেলেছে। সজীব হাসপাতাল থেকে বেরিয়ে এসে গোডাউন চলে আসলো। আর গোডাউন আসার পর তখন সজীব ল্যাপটপ নিয়ে বসে পড়লো আর ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আর এইভাবে কিছুটা সময় অতিবাহিত হলো। আর এদিকে পরি রানার সেবা করতে ব্যস্ত হয়ে পড়লো। আর এদিকে রানা টেনশনে মরে যাচ্ছে। রানা তখন পরীকে বলতে লাগলো, পরি, আমার কিন্তু এইসব কিছু একদম ভালো লাগছে না। আমার এখন যাওয়া প্রয়োজন। আমাকে যে এভাবে শুয়ে থাকলে হবে না। আমার মতো লোক যদি এভাবে শুয়ে থাকে তাহলে কি আর হবে বলো? আমি যদি এভাবে শুয়ে থাকি আর ওরা যদি কাজ করে, আমার নিজের কাছে খারাপ লাগে। আমার নিজের অনেক ছোট ছোট মনে হচ্ছে। প্লিজ প্লিজ তুমি আমাকে যেতে দাও। তোমার এখনো কোনো যাওয়ার প্রয়োজন নেই। তুমি 2 দিন পর এখান থেকে বের হবে। 2 দিনের আগে যদি হাসপাতাল থেকে তুমি বের হয়েছো তাহলে তোমার খবর আছে, তুমি একদম বেরোতে পারবে না। পরি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। তুমি কেন বুঝেও না বোঝার ভান করছো? আমাকে যেতে দাও প্লিজ। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আলী আমার হাত থেকে চলে গেছে। আমার হাত থেকে সে পালিয়ে গেছে। পরি, ভাবতে পারছো আমার এখন কি অবস্থা হচ্ছে মনের ভিতরে? আমি এসব কোনো কিছু ভাবতে চাই না। আর ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি কেন এমনটা করছো? আর এখানে তো তোমার কোনো দোষ ছিল না। তুমি তো করতে গিয়েছিলে, কিন্তু তোমার কোনো একটা কারণে বাধা পড়েছে। তুমি আবারও আলীকে ধরে ফেলতে পারবে। তাহলে এত কেন টেনশন করছো? তোমার তো আর ক্ষমতা কম নেই যে তুমি পারবে না। তাহলে কেন টেনশন করছো? আসলে আমার হাত থেকে কখনোই কেউ পালিয়ে যেতে পারেনি, আর এটাই প্রথম আমার হাত থেকে আলী পালিয়ে গেছে। আর যার জন্য আমি আসলে মেনে নিতে পারছি না। প্লিজ, আমি তো সুস্থ এখন। দেখো, আমি সঠিকভাবে কথা বলছি, সব কিছু ঠিক আছে। আমাকে হাসপাতাল থেকে যাওয়ার ব্যবস্থা করো। হাসপাতাল থেকে যাওয়ার ব্যবস্থা করব, তবে সেটা 2 দিন পর। 2 দিন এখানে রেস্টে থাকা লাগবে। আর আমি যে তোমার 24 ঘন্টা পাশে আছি, আমি যদি একটুর জন্য বাইরে যাই, তুমি যদি আবার পালিয়ে যাও, তখন আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? না, তাই সেটা আর হচ্ছে না। ইচ্ছে করছে এখন তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য। যখন আমার কথা না শোনো তখন মেজাজটা খারাপ হয়ে যায়। তুমি শুধু তোমার জিনিসটা দেখলে, একবারও আমার দিকটা ভেবে দেখলে না? এটা নিয়ে তুমি আমাকে যেটা ইচ্ছা সেটাই বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা নিয়ে তোমাকে কোনো কিছুই বলবো না। তবে আমার কথা ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না, এটাই আমি জানি। রানা পরির ওপর আর কোনো কথাই বলতে পারলো না, কারণ রানা খুব ভালো করে জানে এখন পরির ওপর কোনো কথা বললেও লাভ হবে না। আর এইভাবে পার হয়ে গেল 2টা দিন। 2 দিন পর রানা হাসপাতাল থেকে বের হয়ে সোজা গোডাউনে চলে আসলো। সঙ্গে সঙ্গে পরিও চলে আসলো রানার সঙ্গে। রানা আসার পরেই রানা তখন তার ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আর এদিকে তখন হঠাৎ করেই পরি রানাকে বলতে লাগলো, তোমার মনে আছে তুমি মারামারি করার সময় তোমার একটা চিপ তুমি আলীর পকেটের মধ্যে ফেলে দিয়েছিলে? আর ওই কি পরে আর তুমি ওর কাছ থেকে নাওনি কিন্তু। পরির এই কথায় মনে করিয়ে দেওয়ার পর যখন রানা মুচকি হেসে দিল, আর মুচকি হেসে দেওয়ার পর সে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ কাজ করার পরেই সে লোকেশন জানতে পারলো সে এখন ভারতের কাছাকাছি রয়েছে, এক পাহাড়ের মধ্যে খুব দুর্গম এলাকা। রানা তাড়াতাড়ি করে তার লোকজন নিয়ে রেডি হয়ে গেল সেখানে যাওয়ার জন্য। আর 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার করে চারিদিকে ছড়িয়ে ওখানে যেতে শুরু করলো। প্রায় 45 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরেই রানা আর হেলিকপ্টার থেকে নিচে নামার পর তখন তার লোকজনকে নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেললো। আর যখনই আলী তার লোকজন বের হতে যাবে গুলি করতে লাগলো, তখনই রানার লোকজন গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন রানা মাইকে বলতে লাগলো, যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করিস তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এখনো বলছি, নিজের কৃতকর্মগুলো স্বীকার করে আত্মসমর্পণ কর, না হলে তোকে সহ পুড়িয়ে মারবো আমি এখানে। রানা তখন আলীর পায়ে গুলি করলো। গুলি করার পর আলী সেখানেই পড়ে যায়। আর রানা দৌড়ে কাছে চলে আসলো। আর এদিকে আলীর লোকজনকে মেরে ফেলেছে রানার লোকজন। আর তখন রানা বলতে লাগলো, সেদিন তো পালিয়ে গিয়েছিলি, আর তোর জন্য আমি এই 3 দিন ঘুমাতে পারিনি। এই 3 দিন আমার অস্বস্তি লেগেছে তোকে মারতে পারিনি বলে, কিন্তু আজকে সেই স্বপ্নটা পূরণ করব। এই বলে রানা গুলি করে দিল। গুলি করে দেওয়ার পর ছটফট করতে করতে সেখানেই মারা গেল আলী হাসান। তারপর সেই ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর সবাইকে নিয়ে চলে আসে সেখান থেকে। আর পরীকে নিয়ে আসার পর ওরা ঢাকায় ফিরে আসে হেলিকপ্টার করে। তারপর ধুমধাম করে রানা এবং পরীর বিয়েটা হয়ে যায়। আর এদিকে সাদিয়া রানার কাছে মাপ চেয়েছে। সাদিয়া সবকিছু নিয়ে সে বিদেশ চলে গেছে। আর ধুমধাম করে রানা ওর পরীর বিয়েটা হয়ে যায়। রানা এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে।
ভেতরে যেতেও অনেক ভয় পাচ্ছে। আর তখন পেছন থেকে সজীব বলতে লাগলো, বস, আপনি এভাবে ভয় পেলে কি আর চলবে? আপনি ভিতরে যান, আর আপনারটা শেষ হয়ে গেলেই আমরা বিয়ে শাদি করে ফেলবো। আর কত সিঙ্গেল থাকবো এভাবে? আসলে আর কি বলবো, অনেক কিছুই করছি, কখনো এভাবে নার্ভাস ফিল করিনি, কিন্তু আজকে অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। বস, আপনি প্রথমবার বিয়ে করলেন তো, তার জন্যই হয়তো এমনটা লাগছে। সেকেন্ডবার যখন বিয়ে করবেন তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই রুমের ভেতর থেকে বের হয়ে যায় পরি। রুম থেকে বের হওয়ার